আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অ্যারে নিয়ে। আচ্ছা, অ্যারে আমরা কেন ব্যবহার করব? অ্যারে ব্যবহার করব এই কারণে, মনে করেন আপনি একজন শিক্ষক, আপনার মোট ছাত্র সংখ্যা ১০০ জন। আপনার স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার ৪০% অথবা ৩০%, বার্ষিক পরীক্ষা দেখা যাচ্ছে ৭০% নিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এটুকু করার জন্য আপনি চাচ্ছেন যে একটা সি প্রোগ্রাম লিখবেন। তাহলে প্রথমে আপনি একটা ইনপুট নেবেন, ইন্টিজার হাফ ইয়ারলি মার্কস, ফাইনাল। তো ফাইনাল যেহেতু একটা কিওয়ার্ড আছে, সেজন্য ফাইনালের শেষে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। ডাবল টোটাল মার্কস। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি এভাবে যে টোটাল মার্কস ইজ ইকুয়াল টু হাফ ইয়ারলি মার্কস মাল্টিপ্লাইড বাই হচ্ছে 30% প্লাস ফাইনাল মার্ক গুণিত হচ্ছে 70%। এখন আমরা এটা প্রিন্ট করে দিতে পারি। এখানে আমরা হাফ ইয়ারলি মার্কস 76 আর হচ্ছে ফাইনাল মার্কস হচ্ছে 85। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, 82.3, অর্থাৎ আমাদের যে ডাবল মার্কস আসছে এটার জন্য হচ্ছে। কিন্তু এখন তো আপনি খুব একটা সুবিধা করতে পারলেন না, কারণ আপনাকে ১০০ জন স্টুডেন্টের জন্য প্রোগ্রামটা ১০০ বার রান করা লাগবে, ১০০ বার ভেরিয়েবল সেট করা লাগবে। আবার যদি আপনি চান যে সি ইন দিয়ে ইনপুট নেবেন, তারপরে আপনাকে ১০০ বার ইনপুট দেওয়া লাগবে। যদি আপনি ভাবেন যে ১০০ জনের জন্য একবারেই ইনপুট দিয়ে কাজ করবো, তাহলে আপনার ৩০০টা ভেরিয়েবল লেখা লাগবে। এক্ষেত্রে অনেক বেশি লেখা লাগবে। এই জন্যই আমরা ব্যবহার করবো অ্যারে। যেভাবে আমরা স্বাভাবিক ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, অ্যারেও সেভাবে ডিক্লেয়ার করা লাগে। যেমন অ্যারে যদি আমি এটাকে ডিক্লেয়ার করতে চাই, তাহলে হাফ ইয়ারলি মার্কসকে মনে করেন আমি একটা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করছি, তাহলে অ্যারেতে আমি সাইজটা করে দেবো ১০০, যেহেতু স্টুডেন্ট সংখ্যা ১০০। এবং ফাইনাল মার্কসেও আমার হচ্ছে স্টুডেন্ট সংখ্যা যেহেতু ১০০, আমি ১০০ বলে দেবো। এইভাবে অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল। আমার টোটাল মার্কসের ক্ষেত্রেও একই ১০০। এখন আসি কিভাবে অ্যারে নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, কারণ এখানে তো অ্যারে হচ্ছে ওয়ান টাইপ অফ কন্টেইনার। এতে একই ধরনের অনেকগুলো ভেরিয়েবল একসাথে রাখা যায়। যেমন আমরা ইন্টিজার টাইপের কোনো ডাটা টাইপ যদি নিই, তাহলে সেখানে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডাটা রাখি। ঠিক তেমনি ইন্টিজার টাইপের কোনো অ্যারে নিলে সেখানে ইন্টিজার টাইপেরই ডাটা থাকবে। আবার একই ক্ষেত্রে ডাবল টাইপের কোনো ডাটা নিলে, যেমন সেখানে ডাবল টাইপের ভগ্নাংশের কোনো সংখ্যা রাখি, ঠিক তেমনি ডাবল টাইপের কোনো অ্যারে নিলে সেখানেও ভগ্নাংশ সংখ্যা রাখতে হবে। এখন আসি এই অ্যারে থেকে আমরা কিভাবে আমাদের রেজাল্ট বের করব। এই জন্য অ্যারেগুলোকে এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, হচ্ছে আমাদের এখানে ১০০টা নাম্বার আমরা ম্যানুয়ালি দিয়ে দিই আগে। আচ্ছা, আমি এখানে ১০০টা নাম্বার ইনপুট দিয়ে দিয়েছি, অনেক সময় লাগতো জন্য কেটে দিয়েছি। আমরা এখন একটা ফর লুপ চালাবো। ফর আমরা এখানকার এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। তাহলে এটা এখানে কপি করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে টোটাল মার্কসের i তম পজিশন, অর্থাৎ যখন 0তম পজিশন তখন ফার্স্ট, অর্থাৎ অ্যারেতে কাউন্ট করা শুরু হয় 0 নম্বর পজিশন থেকে। এটা কিন্তু 1 নম্বর পজিশন নয়, এটা হচ্ছে 0 নম্বর পজিশন।
ঠিক তেমনই ভাবে 100, তো 100 আমি এখানে ডিক্লেয়ার করছি না, কারণ এখান থেকে আমি ডিক্লেয়ার করবো সবগুলোকে। এজন্য আমরা এখানে বলতে পারি 10, 20, এইগুলো 10 কিন্তু আমাদের 0 নম্বর পজিশন, 20 হচ্ছে 1 নম্বর পজিশন। এইভাবে করে আমরা অ্যারে কাউন্ট করতে পারি, অ্যারের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমরা কাউন্ট করতে পারি। এখানেও একই হিসাব, আই ফাইনাল মার্কসের, তাহলে আমাদের টোটাল মার্কসটা বের হয়ে যাচ্ছে এখন। আমি এই যে অ্যারে গুলো নিয়েছি, এই অ্যারে দুটো আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন যদি আমরা আমাদের টোটাল মার্কস গুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমরা একই কাজ করতে পারি। কপি করে নিলাম এবং এখান থেকে হচ্ছে সিআউট টোটাল মার্কসের আই, এখন যদি রান করি, হয়েছে, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে কোন মার্কসটা কার। এজন্য আমরা এখানে দিতে পারি রোল \t মার্কস, তারপরে /n আই। কিন্তু আই তো এখানে 0, প্রথম যদি আই ধরি তাহলে 0, 0 থেকে তো কারো রোল নম্বর শুরু হয় না। এজন্য আমরা i+1, তাহলে 1 থেকে রোল নম্বর শুরু হয় সবার। হয়েছে, কিন্তু 153 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে কোনো ট্যাব দেইনি। এজন্য ওকে, খুব সুন্দর দেখিয়েছে, 100 জনেরই মার্কস দেখিয়েছে। আরেকটা কাজ করতে পারেন আপনি, এখানে তো রোল নম্বর গুলো পেয়ে গেছেন, কিন্তু আমরা চাচ্ছিলাম এইখানে আমাদের সে নতুন যে ক্লাসে উঠলো সেখানে তার পজিশন কত, অর্থাৎ এই মার্কসের ভিত্তিতে যার রোল নম্বর 1 তার বর্তমান পজিশন কত। এটা আমরা বের করার জন্য একটা ছোট্ট শর্টিং অ্যালগরিদম লিখতে পারি। এজন্য আমরা আবার নিব হচ্ছে ডাবল নিউ আন্ডারস্কোর পজিশন, এখানে 100টা, মানে আমাদের এখানে 100টা ডাটা থাকবে। এখন আমরা যদি ফর লুপ চালাই, একটা ফর, এরপরে হচ্ছে ইন্টিজার পজিশন ইকুয়াল টু 0, এরপরে আরেকটা যদি ফর লুপ চালাই, আমরা এখানে আবার আই নিতে পারবো না, কারণ একবার আই অলরেডি নিয়েছি। এই ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ নিয়েছি, যার কারণে আমরা আই বারবার নিতে পারবো না। টোটাল মার্কস জে is greater than total marks I, যদি এটা সত্য হয় তার মানে আমরা এটাকে একটা কন্ডিশনের মধ্যে দিতে পারি। সেজন্য আমরা দিব হচ্ছে ইফ, তাহলে পজিশন প্লাস প্লাস। আমরা পজিশন প্লাস প্লাস এই জন্য করলাম কারণ 0 নম্বর থেকে আমরা পরের ইন্ডেক্সে আবার দেখবো যদি টোটাল মার্কস যে, অর্থাৎ আমাদের ফর লুপটা একবার চলতেই আছে, চলার পরে মনে করেন এই ফর লুপ চলছে, চলতে চলতে টোটাল মার্কসের 1 থেকে 1 নম্বর ইন্ডেক্স আছে,
মানে i is equal to 0, তখন কি হবে, i এর সাথে ওই 1 নম্বর ইন্ডেক্সে যে প্রথম ইন্ডেক্সে 74, মনে করেন 74 আছে, 74 এর সাথে যে 100 বার চলবে, অর্থাৎ 74 এর সাথে বাকি সবগুলো কম্পোনেন্টকে মিলাই দেখবে 74 এর থেকে বড় সংখ্যা আছে কিনা, সেটা খুঁজে পেলেই আমরা পজিশন প্লাস প্লাস করে দেবো। এরপরে আমরা হচ্ছে নতুন যে পজিশন পেয়েছি আমাদের, এই পজিশন প্লাস প্লাস করে দিলাম। এখন আমাদের যে নতুন পজিশনের জন্য আলাদা অ্যারে তৈরি করেছি, সেখানে আমরা এই অ্যারেটাকে ডিক্লেয়ার করে দেবো। তাহলে হচ্ছে নিউ পজিশন i পজিশন, আমাদের কাজ শেষ। এটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি, ওখানে রাখলে সমস্যা ছিল না। এটাকে নিচে নামিয়ে নিয়ে আসার কারণ হচ্ছে যে উপরে যদি রাখতাম তাহলে এটা কেন প্রিন্ট করেছি, কি করেছি, এখানে রাখলে কিছু বুঝতাম না। আর এখানে রাখলাম কারণ হচ্ছে আমরা এইখানে শেয়ার শো করেছি, এজন্য আমরা হচ্ছে স্ল্যাশ টি দিব একবার, তারপর হচ্ছে পজিশন। এখন নতুন পজিশন প্রিন্ট করার জন্য আমরা এখানে নিউ পজিশন আই দিয়ে দিতে পারি। এই যে চলে এসছে আমাদের, এভাবে করে সবকিছুই ঠিক থাকার কথা। হ্যাঁ, তার মানে আমরা অ্যারে নিয়ে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এটা এখন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। অ্যারে আমরা কেন ব্যবহার করলাম, আমরা যদি একবার করে প্রত্যেকবার প্রোগ্রামটা রান করতাম তাহলে আমাদের প্রোগ্রামটা 100 বার রান করা লাগতো, আমরা একবার রান করাতে সবগুলো করতে পারছি। দ্বিতীয়ত, আমরা 3টা ফর লুপ চালিয়েছি, সরি 4টা, এখানে 2টা, এখানে একটা, আর এখানে একটা। যাও, প্রথম ফর লুপটা হচ্ছে টোটাল মার্কসটা বের করেছি এবং অ্যারের মধ্যে রেখে দিয়েছি, এই যে অ্যারের মধ্যে রেখে দিয়েছি। এরপরে টোটাল মার্কসটা আমরা কিভাবে বের করেছি, হাফ ইয়ারলি মার্কসের প্রথম কম্পোনেন্টের সাথে 30%, অর্থাৎ যদি আমরা 100 মানে 30%কে সংখ্যা দিয়ে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে হচ্ছে 30/100, তার মানে 0.3 হয়। আবার 70% যদি আমরা নিতে চাই তাহলে 70/100 মানে 0.7। এরপরে আমরা এই ফর লুপটা ব্যবহার করেছি আমাদের টোটাল মার্কস এবং নতুন যে পজিশন আছে সেটা প্রিন্ট করার জন্য। আমরা এই নতুন পজিশনটা কিভাবে বের করলাম, নতুন পজিশন হচ্ছে এইটা, আমরা যেটা নতুন ভাবে আবার ডিক্লেয়ার করেছি। এটা যদি আপনি ইন্ট টাইপের নেন তারপরে কোনো সমস্যা নেই। এরপরে ওইটা কিভাবে বের করলাম, এটা বের করার জন্য আমরা প্রথমে একটা ফর লুপ চালিয়েছি। ফর লুপ হচ্ছে যে একটা সংখ্যার সাথে, এই যে 74 মনে করেন, এই 74 এর সাথে পরের ফর লুপের মাধ্যমে সবগুলোকে মেলাবে। দেখা যাচ্ছে যে 74 এর থেকে 54 বড়, বা 74 এর থেকে 98 বড়, তখন 98 পজিশন বের করবে, 74 0, তারপর এটা 1, এইভাবে করে যখন 98 পাবে তখন দেখলো যে না 74 98 এর থেকে বড়, তার মানে পজিশন প্লাস প্লাস। এইভাবে করে সবগুলো মিলাই সব শেষে যে পজিশনটা পাবে সেটা হচ্ছে আমাদের অ্যারের মধ্যে ইনসার্ট করে রেখে দিবে, এই অ্যারের মধ্যে দিয়ে অ্যারেটা রেখে দিল। পরবর্তীতে যখন আমরা টোটাল মার্কস প্রিন্ট করব তখন ওই অ্যারের যে কম্পোনেন্ট গুলো আছে সবগুলোকে আমরা প্রিন্ট করে দিয়েছি। এইভাবে প্রোগ্রামটা রান করে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।